আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরেকটি লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি ভীষণ গুরুত্বপূর্ণ উদ্ভিদের ক্ষেত্রে। আমরা জানি উদ্ভিদের বৃদ্ধি, পুষ্টি এবং ফুল ও ফুল আনয়নে যে সমস্ত অত্যাবশ্যকীয় উপাদানগুলি প্রয়োজন, সেই উপাদানগুলির মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন ইত্যাদি। তো আমরা যখন একটি বাগান করি আমরা কিন্তু গাছে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করে থাকি। আমরা যে সমস্ত সার প্রয়োগ করে থাকি, রাসায়নিক সার, অনেক সময় এর কম বেশি ব্যবহারের কারণে কিন্তু আমাদের উদ্ভিদগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে বা এদের মৃত্যু হতে পারে। তাই আমরা চেষ্টা করি সবসময় যে জৈব সার বা বাড়িতে হাতে তৈরি কিছু সার প্রয়োগ করার জন্য। সেই ধরনের 3টি সারের কথা আমি আজকে বলবো, যেগুলি আমরা বাসায় খুব আমাদের হাতের নাগালে যে সমস্ত উপাদানগুলি পাওয়া যায়, এই উপাদানগুলি দিয়ে কিন্তু আমরা খুব সহজেই উদ্ভিদের জন্য খুব সুন্দর সার তৈরি করতে পারি। তো প্রথমে যে সারের কথাটি বলবো আমরা ঘরে তৈরি করতে পারি সেটি হচ্ছে কলার খোসা দিয়ে একটি তরল সার। এটা আমরা কম বেশি সবাই জানি যে কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পাওয়া যায়। এই 4টি উপাদানই কিন্তু আমাদের উদ্ভিদের জন্য, উদ্ভিদের বৃদ্ধিতে ভীষণভাবে সহায়তা করে। এই সারটি আমার গাছের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, মাটির গুণাগুণ উন্নত করে এবং মাটিতে যে বায়ু চলাচল করে সেটিতে বৃদ্ধিতে সহায়তা করে, যা শিকড়ের জন্য কিন্তু ভীষণ উপকারী। আমরা যদি এই কলার খোসা ভিজিয়ে ব্যবহার করি উদ্ভিদের ক্ষেত্রে, তাহলে গাছের বৃদ্ধি যেমন সুন্দর হবে, এর কাণ্ডও শক্তিশালী হবে, সাথে সাথে কিন্তু কীটপতঙ্গ প্রতিরোধী করে তুলবে গাছকে। এছাড়া এই কলার খোসার ভেতরে যে ম্যাগনেসিয়াম থাকে, সেই ম্যাগনেসিয়াম উদ্ভিদের সালোক সংশ্লেষণে কিন্তু সহায়তা করে। আর আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে উদ্ভিদের ভেতরে বেশি বেশি ফুল ফল আনয়নে কিন্তু সহায়তা করে। তো অনেকগুলি উপকারের কথা আমরা জানলাম। এই কলার খোসা তাহলে আমরা ব্যবহার করব কিভাবে? কলার খোসাটা আমরা যদি তরল সার হিসেবে ব্যবহার করি তাহলে কিন্তু অনেক বেশি দ্রুত ফলাফল পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা কলার খোসাগুলিকে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে জারের ভেতরে পানি দিয়ে তার ভেতরে আমরা এটি পানির মধ্যে আমরা ডুবিয়ে রাখবো 3 থেকে 4 দিন বা 5 দিন হতে পারে। এরপরে এই পানিটা আমরা ছেঁকে, এই পানিটা কিন্তু যে যতটুকু অংশ পানি নেব তার 3 থেকে 4 গুণ নর্মাল পানি মিক্সড করে সেই পানিটা আমরা কিন্তু উদ্ভিদে গাছের গোড়া দিতে পারি। গাছের যে কোনো ধরনের উদ্ভিদের ক্ষেত্রেই কিন্তু আমরা এই কলার খোসাটা ব্যবহার করতে পারি। তবে নর্মালি যে সমস্ত মানে খোসাটা যদি আমরা সরাসরি প্রয়োগ করি সেক্ষেত্রে শিকড় থেকে একটু দূরে দেওয়া উচিত, কারণ অনেক সময় দেখা যায় যে যখন পানিতে এগুলি ডুবে থাকে সেখানে ছত্রাক জন্মানোর একটা প্রবণতা দেখা দেয়। তাই এই কলার খোসাগুলি একটু শিকড়ের থেকে আমরা একটু দূরে প্রয়োগ করলে তাতে ফলাফলটা ভালো পাওয়া যায়। এছাড়া কিন্তু আমরা তরল সার ছাড়াও কিন্তু আমরা মাটির নিচে এই কলার খোসাগুলি দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে সেটাও কিন্তু আমরা জৈব সার হিসেবে কিছুদিন পরে ব্যবহার করতে পারি। এটা গেল 1 নাম্বার, কলার খোসা। 2 নাম্বারে আমরা যেটা ব্যবহার করতে পারি আমাদের হাতের কাছে, হাতের নাগালেই যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে ডিমের খোসা। ভীষণ উপকারী উদ্ভিদের জন্য, কারণ ডিমের খোসাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এটি ক্যালসিয়াম একটি চমৎকার উৎস। এটি গাছের বৃদ্ধি এবং গাছের যে কোষ প্রাচীর থাকে সেই কোষ প্রাচীরকে শক্তিশালী করতে কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা অপরিহার্য। ডিমের খোসাটা গাছের আমরা যদি প্রয়োগ করি তাহলে মাটিতে যে গাছের যে মাটি থেকে যে পরিমাণ ক্যালসিয়াম নেওয়া প্রয়োজন সেটা কিন্তু পূরণ করতে পারে। এটা মাটির গুণাগুণ রক্ষা করে, আর মাটিতে যে জল ধারণ ক্ষমতা এটা কিন্তু বাড়িয়ে দিতে পারে। আর গাছে ফুল ফল আনয়নেও কিন্তু এর জুড়ি মেলা ভার।
তো এটা কীভাবে তৈরি করব? এটা হচ্ছে যে ডিমের খোসা, কাঁচা ডিমের খোসা আমাদের ব্যবহার করতে হবে। কাঁচা ডিমের খোসা আমরা একটু রোদে যদি শুকাতে পারি 4 থেকে 5 দিন রোদে শুকিয়ে তারপর এটা যদি গুঁড়ো করে নিই, গুঁড়ো করে কিন্তু আমরা এটা সরাসরি মাটির সাথে মিশিয়ে দিতে পারি। অথবা যেটা করতে পারি সেটা তরল সার হিসেবেও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। এই গুঁড়োটা পানির সাথে মিক্সড করে একদিন রেখে সেটা কিন্তু আমরা পরের দিন গাছে প্রয়োগ করতে পারি। এতে করে গাছের বৃদ্ধি খুব সুন্দর হয়। এরপরে 3 নাম্বার যে উপাদানটির কথা বলবো সেটা হচ্ছে চা পাতা। আমরা কম বেশি সবাই বাসায় চা পান করে থাকি। চা আমাদের একটি মেনলি আমাদের কিন্তু খুব অনেক বেশি একদম ফেভারিট বলবো চা পাতা। তো চা পাতার ভেতরে যে সমস্ত পুষ্টি উপাদানগুলি আছে তার ভেতরে সবথেকে যেটি বেশি থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন। আমরা জানি যে গাছ বৃদ্ধিতে সহায়তা করে নাইট্রোজেন। এই নাইট্রোজেনের উৎস হিসেবে কিন্তু আমরা চা পাতাটা উদ্ভিদে গাছের গোড়া কিন্তু প্রয়োগ করতে পারি। এই চা পাতা মাটির উর্বরতা বৃদ্ধি করতে কিন্তু সহায়তা করে, আর বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান গাছের বৃদ্ধিতে কিন্তু সহায়তা করে থাকে। আর এই চা পাতা মাটির আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে, যা উদ্ভিদের জন্য ভীষণ প্রয়োজনীয় একটি উপাদান। আর যেটা বলবো যে নাইট্রোজেনের অভাব যদি হয় উদ্ভিদে, তাহলে কিন্তু নাইট্রোজেনের অভাব হলে আমরা জানি যে উদ্ভিদ ক্লোরোফিলের সহায়তায় কিন্তু খাদ্য তৈরি করে থাকে। যখন নাইট্রোজেন অভাব হয় তখন ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে, যার কারণে তার খাদ্য তৈরিতে বিঘ্ন ঘটে এবং দেখবেন ধীরে ধীরে গাছের পাতাগুলি হলুদ হয়ে পরবর্তীতে একটু ঝরে পড়ে এবং গাছও কিন্তু মারা যেতে পারে নাইট্রোজেনের অভাবে। তাই এই চা পাতাটা আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু নাইট্রোজেনের যে প্রয়োজনীয়তা উদ্ভিদে সেটা কিন্তু সুন্দরভাবে পূরণ হতে পারে। তো চা পাতা আমরা কীভাবে ব্যবহার করব? চা পাতাটা আমরা নর্মাল যে চা পাতা এটাও সরাসরি প্রয়োগ করতে পারি, অথবা আমরা রং চা যেটা তৈরি করি, রং চা তৈরি করার পরে দুধ চিনি কিছু কিন্তু দেয়া যাবে না। জাস্ট চা পাতাটা পানি দিয়ে ফোটানোর পরে যে অবশিষ্ট অংশটি থাকে চা পাতায়, সেই অবশিষ্ট অংশটুকু আমরা মাটির সাথে মিশিয়ে আমরা দিতে পারি, অথবা পানিতে গুলে সেটা কিন্তু গাছের গোড়ায় প্রয়োগ করতে পারি। তাতে করে গাছের বৃদ্ধি সুন্দর হয় এবং খুব দ্রুত এতে অনেক বেশি শাখা প্রশাখা জন্মাতে সহায়তা করে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।